আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ আয়োজন নিয়ে বার্তাকক্ষে রয়েছি আহমেদ মেহেদী হাসান। বিস্তারিত সংবাদের শুরুতেই চলুন জেনে নেওয়া যাক ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। শেখ হাসিনার বক্তব্য প্রচার নিয়ে গণমাধ্যমকে অন্তর্বর্তী সরকারের সতর্ক বার্তা, ভবিষ্যতে প্রকাশ করলেই তাৎক্ষণিক আইনি ব্যবস্থা। গুম খুনের শিকার স্বজনদের পরিবারে কান্না বন্ধে অন্তর্বর্তী সরকার ব্যর্থ, বললেন মির্জা ফখরুল। শেখ হাসিনার বিচার এ মাটিতেই হতে হবে, মন্তব্য। মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদী থেকে সিনিয়র সাংবাদিক বিভু রঞ্জন সরকারের মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। সুনামগঞ্জের জাদুকাটা নদীতে বেপরোয়া বালু উত্তোলন, ইজারা পদ্ধতি বাতিল ও আইন ব্যবস্থার জন্য পরিবেশ কর্মীদের তাগিদ। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে মুন্সিগঞ্জে প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়ন উৎসব, পরিবেশ রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে বিশিষ্টজনদের প্রত্যাশা। এবং খামারে উৎপাদিত ডিম বাজারে নেওয়ার নিরাপদ রাস্তা চান টাঙ্গাইলের ঘাটাইলে দৃষ্টিহীন তরুণ খামারি গফুর, লেয়ার মুরগির খামার গড়ে স্বাবলম্বী। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। প্রিয় দর্শক, এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাওয়া যাক বিস্তারিত সংবাদে। শেখ হাসিনার বক্তব্য প্রচার নিয়ে কিছু গণমাধ্যমকে সতর্ক করেছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে এই সতর্কবার্তা জানিয়ে বলেছে, শেখ হাসিনার বক্তব্য কেউ ভবিষ্যতে প্রকাশ করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে। বিবৃতিতে বলা হয়েছে, আদালতের নির্দেশ উপেক্ষা করে ক্ষমতাচ্যুত স্বৈরশাসকের একটি ভাষণ কিছু গণমাধ্যম গত বৃহস্পতিবার প্রচার করেছে। সেখানে শেখ হাসিনা মিথ্যা ও উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করেছে। বর্তমানে তিনি মানবতাবিরোধী অপরাধে অভিযোগে বিচারাধীন। আওয়ামী লীগের কার্যক্রমও নিষিদ্ধ করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, সন্ত্রাসবিরোধী আইন 2009 অনুসারে যে কোনো ব্যক্তি বা সংগঠন যারা তাদের নেতাদের কার্যকলাপ বা বক্তৃতা প্রচার, প্রকাশ বা সম্প্রচার করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার বিধান রয়েছে। বিবৃতিতে বলা হয়, টেলিভিশন অনলাইনে ফৌজদারি অপরাধে দণ্ডিত অপরাধী এবং গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত পলাতক আসামি, আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনার অডিও সম্প্রচার এবং প্রচার 2009 সালের সন্ত্রাস বিরোধী আইনের গুরুতর লঙ্ঘন। সংবাদ মাধ্যমগুলোকে শেখ হাসিনার অডিও এবং বাংলাদেশে অস্থিতিশীলতা ও সহিংসতা উস্কে দেওয়ার উদ্দেশ্যে তৈরি বক্তব্য প্রচার করার ক্ষেত্রে সতর্কতা এবং দায়িত্বশীলতা অবলম্বন করার আহ্বান জানানো হয়েছে সরকারের বিবৃতিতে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গুম খুনের শিকার স্বজনদের পরিবারের কান্না বন্ধে বর্তমান অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে। এজন্য সরকারকে জবাবদিহি করতে হবে। গুম ও খুনের জন্য শেখ হাসিনার বিচার এ মাটিতেই হতে হবে। গুম খুনের বিচার নিশ্চিতে বিএনপি নির্বাচন চায় বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। মইনুল হাসানের রিপোর্ট। আন্তর্জাতিক গুম দিবসকে সামনে রেখে আওয়ামী শাসনামলে গুম হওয়া ব্যক্তিদের স্মরণে মায়ের ডাকের আয়োজনে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মানববন্ধন ও প্রদর্শনী। গুমের সঠিক তদন্তে রাষ্ট্রীয় সহযোগিতা নিশ্চিত, গুমের শিকার ব্যক্তিদের আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে অনুসন্ধান, তাদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার সহ 11 দফা দাবি তুলে ধরেন মায়ের ডাকের আহ্বায়ক সানজিদা ইসলাম তুলি। আমরা বিগত 17 বছর পার করেছি, প্রতিদিন আমাদের জন্য জুলাই ছিল। বিগত সরকারের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান গুম হওয়া পরিবারের স্বজনরা। আমি জানি না আমার বাবা এখনো বেঁচে আছে কিনা, কিন্তু আমি আমার বাবাকে ফেরত চাই। আমি শুধু আমার বাবার বিচার চাই। আমার বাবা তো কোনো সন্ত্রাসী ছিল না। এখন পর্যন্ত আমি আমার বাবার কোনো খোঁজ পাইনি। এখন পর্যন্ত আমি আমার বাবার কোনো অস্তিত্ব খুঁজে পাইনি। অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাত্র জনতার অভ্যুত্থানের পর গুম হওয়া বিচারের দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন। অন্তর্বর্তী যে সরকার, তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এই গুম কমিশনকে পাবলিক নিয়ে আসার, পাবলিক শুনানি করার। তারা ব্যর্থ হয়েছে এই শিশুগুলো, তাদের আত্মীয়দের, তার মায়েদের, তার ভাইদের যে কান্না, সেই কান্নাকে বন্ধ করার। গুম খুনের জন্য শেখ হাসিনাকে দায়ী করেন বিএনপির মহাসচিব। বিএনপি ক্ষমতায় গেলে মানবতা বিরোধী সব ঘটনার বিচার নিশ্চিতের প্রতিশ্রুতি দেন তিনি। হাসিনা
এই হত্যাকাণ্ডগুলোর জন্য দায়ী, হাসিনা এই গুমের জন্য দায়ী। সুতরাং হাসিনার বিচার অবশ্যই হতে হবে, এই দেশের মাটিতে হতে হবে এবং তার সর্বোচ্চ শাস্তি হতে হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুম হওয়া পরিবারের স্বজনদের পাশে সবসময় থাকার অঙ্গীকার করেন। মনিরুল হাসান, চ্যানেল আই, ঢাকা। মুন্সিগঞ্জের গজারিয়ায় বলাকির চর এলাকায় মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় নিখোঁজ সিনিয়র সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার বিকেল 4:45টার দিকে কলাগাছিয়া নৌফাঁড়ির পুলিশ মরদেহটি উদ্ধার করে। বিভুরঞ্জনের ছেলে ঋত সরকার ও ভাই চিত্তরঞ্জন সরকার শুক্রবার রাত 9:45টার দিকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে মরদেহ শনাক্ত করেন। আজ দুপুর 2:30টায় রাজধানীর বাসাবোর কালী মাতা মন্দির ও শ্মশানে বিভুরঞ্জন সরকারের শেষকৃত্য হবে। 71 বছর বয়সী বিভুরঞ্জন সরকার দৈনিক আজকের পত্রিকার জ্যেষ্ঠ সহকারী সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার সকাল 10টার দিকে রাজধানীর সিদ্ধেশ্বরীর বাসা থেকে বেরোনোর পর তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। তার মোবাইল ফোনে বাসায় রেখে গিয়েছিলেন। বৃহস্পতিবার রাতে রমনা থানায় জিডি করেছিলেন পরিবারের। বিভুরঞ্জনের মৃত্যুর কারণ উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। এ বিষয়ে কথা বলেন রমনা জোনের ডিসি মোহাম্মদ মাসুদ আলম। ইজারা পদ্ধতির আড়ালে সুনামগঞ্জের তাহিরপুরের রূপের নদী খ্যাত জাদু কাটায় চলছে পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ড। আদালতের নির্দেশনা আর ইজারার নিয়ম না মেনে বেপরোয়া ড্রেজার, বোমা মেশিন ও সেভ মেশিন দিয়ে বালু উত্তোলনে ধ্বংস হচ্ছে নদীর দুই পার। বিগত সরকারের আমলে শুরু হওয়া এমন পরিবেশ সন্ত্রাস বন্ধ হয়নি রাজনৈতিক পট পরিবর্তনেও। এমন বাস্তবতায় পরিবেশ, প্রতিবেশ এবং আশপাশের জনপদ রক্ষায় ইজারা পদ্ধতি বাতিলের পাশাপাশি কার্যকর আইনি ব্যবস্থায় জোর দিয়েছেন পরিবেশবিদরা। জাহাঙ্গীর আলমের তথ্য ও ভিডিও চিত্রে মোশাহিদ রনির রিপোর্ট। জাদুকাটা নদী সুনামগঞ্জের সর্ববৃহৎ বালুমহল এটি। বিগত সরকারের আমলে ইজারা হওয়া জাদুকাটাতে কখনোই মানা হয়নি ইজারার শর্ত। আদালতের রায় আর ইজারার নীতিমালায় সনাতনী পদ্ধতিতে বালু উত্তোলনের কথা থাকলেও অবাধে চলছে ড্রেজার, বোমা আর সেভ মেশিন। ইজারাকৃত অংশের বাইরে অবাধ পরিবেশ বিধ্বংসী মেশিন ব্যবহারে বালু উত্তোলনে বিলীন হচ্ছে দুই পাড়ের রাস্তাঘাট, বসতবাড়ি সহ সরকারি খাস জমি। পার কাটতে কাটতে ছোট জাদুকাটা ধারণ করেছে সাগরের রূপ। নদীর ফুপারে ছিল উকেট, ক্যাম্পের সামনে আসছিল একটা ফুটবল খেলার মাঠে। জাদুকাটা নদী খুব একটা বিশাল বড় নদী ছিল এমন নয়। মাপটা দিয়ে কেন চিহ্নিত করা হয় না এটা প্রশাসনই একমাত্র জানে। এখানে মানবিক বিপর্যয়, পরিবেশ বিপর্যয় ঘটছে। 200 মিটার 250 মিটারের নদী আজকে 2000 মিটারে, প্রায় 2000 মিটারে পরিণত হয়েছে। মানুষের নদী এবং ঘরবাড়ি ভেঙে যারা বালু লুটপাট করেছে তার ক্ষতির পরিমাণ কত আজও আমরা এটা জানতে পারলাম না। যে এই জায়গায় বালি উত্তোলন করা যায় শুধু এই জায়গাগুলি চিহ্নিত করা হোক। ড্রেজার এবং মেশিন দিয়ে এগুলা শেষ করে এখন নদীর পার কাটতে কাটতে এই নদীটাকে এখন প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার প্রশস্ত করা হয়েছে। নদীর ক্ষয়ক্ষতি সমীক্ষা করে ব্যবস্থার আশ্বাস জেলা প্রশাসনের। যারা এই বিষয়ে দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। আদালতের প্রতি সম্মান রেখে আমরা পরিবেশ অধিদপ্তরের যে প্রতিনিধি আছে তার মাধ্যমে আমরা এই কাজটা করা যায় কিনা এটা আমরা দেখব। বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন 2010 বলছে সরকারি ও বেসরকারি স্থাপনা অথবা আবাসিক এলাকা থেকে সর্বনিম্ন 1 কিলোমিটার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত সীমানায় বালু বা মাটি উত্তোলন করা যাবে না। নদীর ভূপ্রাকৃতিক পরিবেশ, প্রতিবেশ, জীববৈচিত্র্য, ফসলি জমি বা উদ্ভিদ নষ্ট হয় বা হবার আশঙ্কা থাকে তাহলেও বালু বা মাটি তোলা যাবে না। মোশাহিদ রনি, চ্যানেল আই। জলবায়ুর অভিঘাত মোকাবেলায় সবুজ বেষ্টনী গড়তে মুন্সিগঞ্জে হয়েছে প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়ন উৎসব। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে মোবাইল নেটওয়ার্ক অপারেটর কোম্পানি বাংলা লিংকের সহযোগিতায় বৃক্ষরোপণের পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করা হয়। নদী ভাঙন সহ বন্যা পরবর্তী ক্ষয়ক্ষতি প্রশমনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মত বিশিষ্টজনদের। রাসেল মাহমুদের তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট।
বছর ঘুরে বর্ষা এলেই বন্যা, ভাঙনসহ নানা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয় মুন্সিগঞ্জের প্রাণ প্রকৃতি। এমন বাস্তবতায় পরিবেশ প্রতিবেশের টেকসই উন্নয়নে সবুজ বেষ্টনী বিনির্মাণে মুন্সিগঞ্জের জিপিএইচ ইন্টারন্যাশনাল স্কুল, বজ্রযোগিনী জয়কালী উচ্চ বিদ্যালয় ও মুন্সিগঞ্জ কলেজে প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়ন। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে মুন্সিগঞ্জ জেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। এই যে গাছ শব্দ দূষণকে কিন্তু কমিয়ে দেয়, পাতা এবং ওর কাণ্ড দিয়ে কিন্তু শব্দকে রুখে দেয়। যে গাছ এই ধরনের একটি উপকার করে, সে গাছ যত বেশি রাস্তার ধারে লাগাবো, শব্দের কোলাহল বা যান্ত্রিক শব্দ, মানুষের শব্দের যে কোলাহল, তাকে যদি কমাতে চাই বৃক্ষরোপণ কিন্তু বেশি করে করতে হবে। এই গাছ শুধু লাগালেই হবে না, কিন্তু এই গাছকে পরিচর্যার মাধ্যমে বড় করতে হবে। সুতরাং আসুন এই বর্ষায় বৃক্ষরোপণ করি এবং হাতে হাত মিলিয়ে এই বাংলাদেশটাকে সবুজে ছেয়ে ফেলি। বাংলালিংকের সহযোগিতায় হাজারো শিক্ষার্থীর হাতে দেশীয় বিভিন্ন প্রজাতির গাছ আর চোখে মুখে ধরিত্রী রক্ষার প্রত্যয়। আমাদের পরিবেশ দিনে দিনে উষ্ণ হয়ে যাচ্ছে, গাছ লাগালে আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা হবে। আলো, বাতাস, ছায়া এবং ফুল ফল দিয়ে সাহায্য করে। তাই আমি মনে করি গাছ লাগানো খুবই প্রয়োজন। যে প্রজন্ম আসে তারা গাছের উপকারিতা সম্পর্কে জানুক এবং এই পৃথিবীটাকে সবুজময় করে তুলুক। আনন্দ দেখছি, প্রাণ ভরে যাচ্ছে। বাংলাদেশ ইনশাআল্লাহ সবুজ ছায়া যাবে এই প্রোগ্রাম যদি অব্যাহত থাকে। এমন উদ্যোগ পদ্মা অধ্যুষিত জনপদের প্রাণ প্রকৃতি রক্ষায় সহায়ক হবে বলছেন বিশিষ্টজনরা। এই গাছ যখন বড় হবে তখন এই গাছ ফুল দিবে, ফল দিবে, ছায়া দিবে, অক্সিজেন দিবে এবং মানুষকে বাঁচার অনুভূতি দিবে। গাছটা যাতে তার স্বাভাবিক গতিতে বেড়ে ওঠে সেই পরিচর্যা করব। আমরা শিক্ষার্থীদেরকে সে শিক্ষা দিব। গাছের বিপ্লব ঘটে যাবে, এজন্য চ্যানেলাই যে কার্যক্রম হাতে নিয়েছে তার জন্য চ্যানেলকে অনেক অনেক ধন্যবাদ। জৈব সার দিয়ে গর্তটা রেডি করবে এবং 2 দিন পরে, এই 2 দিন কিন্তু গাছটাকে শোয়া রাখতে হবে বাসায়। পলিথিন ফেলে দিয়ে গাছটাকে রোপণ করা হয়, তাহলে সবগুলো গাছেই বেঁচে যাবে। সুস্থ ও নির্মল পরিবেশ গড়তে পতিত জমিতে বৃক্ষরোপণ ও সংরক্ষণে তরুণ প্রজন্ম সহ স্থানীয়দের সম্পৃক্তকরণে কাজ করছে প্রকৃতি ও জীবন ক্লাব। আফরোজা হাসি, চ্যানেল আই। টাঙ্গাইলের ঘাটাইলে দৃষ্টিহীন তরুণ গফুর লেয়ার মুরগির খামার গড়ে স্বাবলম্বী হয়েছেন। পরিবারের বোঝা না হয়ে পরিবারের বোঝা তুলে নিয়েছেন নিজের কাঁধে। কিন্তু গ্রামের রাস্তাটি চলাচল উপযোগী না হওয়ায় খামারের উৎপাদিত ডিম বাজারে পাঠাতে অসুবিধার মুখোমুখি হচ্ছেন। তাই তিনি সরকারের কাছে দাবি জানিয়েছেন গ্রামের রাস্তাটি যেন পাকা করা হয়। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দুর্গম গ্রাম সিঁড়ির চালাতে বসবাস করছেন এই দৃষ্টিহীন তরুণ আব্দুল গফুর। দৃষ্টি হারিয়েছেন অনেক আগে, কিন্তু স্বপ্ন দেখার ক্ষমতা হারাননি। আমি নিজেই খাবার আনি, আমি নিজেই মনে করুন যে দিতাছি, ডিম ওড়াইতাছি। বাজার আমি হলো একটা ভ্যান ড্রাইভার রাখছি, ওরা মাসে হলো 7,000 করে টাকা দেয়। আচ্ছা, আর উনি ডিম নিয়ে যায়, ওরা আবার খাবার নিয়ে আসে। মনের জোরে এগিয়ে যাওয়ার পথ খুঁজে পেলেও নিজের গ্রামের পথের দুরবস্থা এখনো তার অগ্রযাত্রায় বড় বাধা হয়ে দাঁড়িয়ে আছে। কাদার আছে তো আমার খুবই কষ্ট। হ্যাঁ, ডিম টিমও তো নষ্ট হয়ে যায়। ভেঙে যায় না? অবশ্যই। 1 তারিখে মানে আমার ডিম ভেঙে গেছিল 40 টেরি, মানে উল্টাই দিছিল। একটু রাস্তাঘাট এখানে আমার একটু খুব কষ্ট। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে দেশে প্রায় 27 লাখ বেকার। দেশে কর্মসংস্থানের অভাবে অনেকেই অবৈধ পথে জীবনের ঝুঁকি নিয়ে বিদেশে পাড়ি জমায়। অথচ গফুর নিজের গ্রামে থেকেই তৈরি করছেন জীবিকার পথ, হয়েছেন এলাকার অনুপ্রেরণা। পরামর্শ গফুর আপনারা দেন, আপনি গফুরে দেন? গফুরেই আমারে দেয়, গফুরের আমাদের দেওয়ার লাগে না। দেখতে না পারলেও সে সবকিছুই করতে পারে, তারা দেখলে আমাদের প্রাউড ফিল হয়। কিন্তু এতগুলি পোল্ট্রি এগুলি তো কিছুই নাই, এগুলো তারা করতে সাহস পায় না। তখন গফুরের মতো সাহসী এখন নাই। দূরদৃষ্টি সম্পন্ন জীবনবোধী গফুরকে প্রেরণা জুগিয়েছে স্বাবলম্বী হতে। দৃষ্টি প্রতিবন্ধী হইয়াও যদি হইলো আপনার মানে কাজ করে খাইতে পারি, ভালো সুস্থ মানুষ আছে কত, মানে বৈশা খাইতেছে, মানে কাজ করে খালি আপনার এই দেশে ভাতের কোনো অভাব নাই। দৃষ্টিভঙ্গি পাল্টে দিয়েছে দৃষ্টি শক্তিহীন গফুরের জীবন। ইচ্ছার কাছে কোনো কিছুই যে টিকতে পারে না তার প্রমাণ করেছে গফুর। শুধু তাই নয়, কর্মসংস্থান করেছেন এবং নিজে একজন বেকারত্ব দূর করে
কর্মীর রূপে রূপ দিয়েছে। গফুর হতে পারে অন্যান্য হাজার হাজার বেকারের অনুপ্রেরণা। টাঙ্গাইলের ঘাটাইলের সিরিজ চালাতে শাইখ সিরাজ সেনা। প্রিয় দর্শক, এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ হৃদয় মাটি ও মানুষ অনুষ্ঠানে। সময় হলো কিছুক্ষণে বিরতি নেবার। বিরতির পরে আরও একবার আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। ভোর থেকে গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে 65 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে গাজা শহরের শেখ রাদওয়ানের একটি স্কুলে আশ্রয় নেওয়া 12 বেসামরিক ফিলিস্তিনি রয়েছেন। যুদ্ধবিরতি আলোচনা পুনরায় শুরু করার নির্দেশ দেয়া সত্ত্বেও নেতানিয়াহু সরকার গাজা দখলের অনুমোদন দিয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ বলেছেন, যুদ্ধ শেষ করার জন্য হামাস ইসরায়েলের শর্ত মেনে না নিলে গাজায় বৃহত্তম শহরটি ধ্বংস হয়ে যাবে। তবে হামাস বলেছে, যুদ্ধ বন্ধের বিনিময় বন্দীদের মুক্তি ও ফিলিস্তিনি রাষ্ট্র গঠন না করে তারা যুদ্ধ থামাবে না। এদিকে ফিলিস্তিনের গাজা নগরে দুর্ভিক্ষ চলছে বলে জাতিসংঘ সমর্থিত প্রতিষ্ঠানের প্রতিবেদনে বলা হয়েছে। এছাড়া ইসরায়েলের ওপর বড় ধরনের নিষেধাজ্ঞায় নেদারল্যান্ডসের মন্ত্রিসভার সমর্থন না পাওয়ায় পদত্যাগ করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ক্যাপসার ডেভল ক্যাম্প। নিটল টাটা কৃষি সংবাদ। সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নবহরকাটি গ্রামের শকর আলী 6 বছর সৌদি ও বাহরাইনের কর্মজীবনের পর দেশে ফিরে নিজ বাড়ির মাত্র 12 কাঠা জমিতে মধ্যপ্রাচ্যের সুখ্যাত মরিয়ম খেজুরের চাষ করে সফলতা পেয়েছেন। দেখবেন প্রকৃতি সংবাদ। জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং ক্রমবর্ধমান সমুদ্রপৃষ্ঠের উচ্চতায় তলিয়ে যাচ্ছে দেশের দক্ষিণাঞ্চল। এর থেকে পরিত্রাণ পেতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আধুনিক গ্রিন হাউস নির্মাণ শুরু হয়েছে। 2024-2026 অর্থ বছরের মেয়াদী এই প্রকল্পের অর্থায়ন করছে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট। প্রিয় দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা চলুন আরও একবার জেনে নেওয়া যাক যা ছিল এখনকার ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামে। শেখ হাসিনার বক্তব্য প্রচার নিয়ে গণমাধ্যমকে অন্তর্বর্তী সরকারের সতর্কবার্তা, ভবিষ্যতে প্রকাশ করলেই তাৎক্ষণিক আইনি ব্যবস্থা। গুম খুনের শিকার স্বজনদের পরিবারের কান্না বন্ধে অন্তর্বর্তী সরকার ব্যর্থ, বললেন মির্জা ফখরুল। শেখ হাসিনার বিচার এ মাটিতেই হতে হবে, মন্তব্য। মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদী থেকে সিনিয়র সাংবাদিক বিভু রঞ্জন সরকারের মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। সুনামগঞ্জের জাদুকাটা নদীতে বেপরোয়া বালু উত্তোলন, ইজারা পদ্ধতি বাতিল ও আইনি ব্যবস্থার জন্য পরিবেশ কর্মীদের তাগিদ। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে মুন্সিগঞ্জে প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়ন উৎসব, পরিবেশ রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে বিশিষ্টজনদের প্রত্যাশা। এবং খামারে উৎপাদিত ডিম বাজারে নেওয়ার নিরাপদ রাস্তা চান টাঙ্গাইলের ঘাটাইলে দৃষ্টিহীন তরুণ খামারি গফুর, লেয়ার মুরগির খামার করে স্বাবলম্বী। প্রিয় দর্শক, এর সাথে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। সংবাদে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সংবাদ টিভির সবার পক্ষ থেকে আপনাদের আবার শুভেচ্ছা।